Hello everyone, welcome to Textile Engineer Association powered by Nutex 2.1. টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার সাথে ইন্ডাস্ট্রির যোগসূত্র স্থাপন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের সেশন সেমিনার করে থাকে। আজ আমরা এসেছি হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড আনোয়ার গ্রুপে। এখন আমরা কথা বলবো শ্রদ্ধেয় স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ কিরণ স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ স্যার আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতে স্যার আপনাকে অনুরোধ করব সকলের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ কিরণ। অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার 96 থেকে টেক্সটাইলের সাথে জড়িত আছি। আমি গত 2016 থেকে আনোয়ার গ্রুপে প্রিন্টিং ডিজিএম হিসেবে কর্মরত আছি এবং নিষ্ঠার সাথে প্রিন্টিং এর সাথে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমার সঙ্গে সাথী হয়েছে, তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছে, অদ্যাবধি চেষ্টা করে যাচ্ছি। এই টেক্সটাইল সেক্টরকে এবং ইউপি সেক্টরকে সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দোরগোড়ায় এবং সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাছে প্রিন্টিং টেকনোলজি পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে। টেক্সটাইল ফোকাস, টেক্সটাইল টুডে, ইউপি সেক্টর এর মাধ্যমে, এবং আমি ইউপি টিভিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করতেছি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে স্যার এখন আমরা জানতে চাইবো আপনার শিক্ষা জীবন সম্পর্কে, যদি স্যার আমাদেরকে এই বিষয়ে কিছু বলতেন। আমি এসএসসি পাস করি 92-তে মিরপুর হাই স্কুল থেকে। তারপর ইন্টারমিডিয়েট পড়ালেখা করি আমি ঢাকা আইডিয়াল কলেজ থেকে, এবং আইডিয়াল কলেজের সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আমি টেক্সটাইল ডিপ্লোমায় ভর্তি হই। সেখান থেকে 96-এ পাস করে আমি টেক্সটাইল জব শুরু করি এজ এ প্রোডাকশন অফিসার ড্যান্ডি ডাইং থেকে। এর পাশাপাশি আমি প্রাইভেট থেকে বিএসসি কমপ্লিট করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে নিজের অভিজ্ঞতা গ্যাদার করি। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো স্যার, আপনার কি শুরু থেকে টেক্সটাইলে ক্যারিয়ার করার কোনো স্বপ্ন ছিল কিনা? শুরু থেকে আমার টেক্সটাইল না, আসলে শুরু থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে আসলে আমরা তো গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে চলতেছিলাম। সেক্ষেত্রে আমি যখন ছোট থেকে আমার মনের ভিতরে একটা জাগতো যে আসলে আমরা পড়ালেখা করে কি হব। এক্সাম্পল স্বরূপ বলি, হয়তো তখনকার দিনে সমাজ ব্যবস্থায় আমরা চিন্তা করতাম ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই ধরনের চিন্তাগুলো, কিন্তু আমার ভিতরে কাজ করতো যে আসলে ইচ্ছে তো আমার শিক্ষাটা এমন হওয়া উচিত যে আমরা কর্মমুখী কিছু শিক্ষা অর্জন করা দরকার। যার কারণে যেহেতু ঢাকাতে আইডিয়াল কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়া অবস্থায় আমি টেক্সটাইলে ভর্তি হয়েছি, কারণ হচ্ছে আমি চিন্তা করছি আমার শিক্ষাটা কর্মমুখী হোক, এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে নিজের এবং দেশের এবং সামাজিক ও পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। ওই সুবাদে আমি আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই থিঙ্কিং থেকে না, আমি থিঙ্কিং হলো আমার লেখাপড়াটা হবে কর্মমুখী, যেন আমরা সেটা হোক কৃষি, সেটা হোক বাণিজ্যিক, সেটা হোক শিল্প কারখানায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই কিছু বলি, কর্মমুখী হতে হবে আমাদেরকে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা আমাদেরকে পরিচিত করতে পারবো, দেশের উন্নতি হবে এবং
আর্থসামাজিক উন্নতি হবে। ধন্যবাদ স্যার। আসলে স্যার বাংলাদেশে এত জব সেক্টর থাকার পরেও আপনি কেন স্যার টেক্সটাইলকে বেছে নিয়েছেন, যদি স্যার এই বিষয়ে কিছু বলতেন। টেক্সটাইলটা বেছে নেওয়ার আমার একটা নিজেরই ছিল, সেটা হচ্ছে দেখেন আমাদের মৌলিক চাহিদা তার দ্বিতীয় অবস্থান হচ্ছে বস্ত্র। তার মানে আমাদের দেশ, আমরা একটি কৃষি নির্ভর দেশ হিসাবে পরিচিতি ছিলাম বিশ্বের দরবারে। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের বস্ত্র খাত। বস্ত্র খাত হচ্ছে একটা শিল্প। বস্ত্রের অবস্থানটা মৌলিক চাহিদার দ্বিতীয় ধাপ হলো লজ্জা নিবারণের। ইভেন দোলনা থেকে কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত এই বস্ত্রের সাথে আমরা জড়িত। যে যেভাবে অ্যাঙ্গেলে চিন্তা করেন, বস্ত্র কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেজে আমাদেরকে করতেছে। সেই চিন্তা ভাবনা থেকে আমি টেক্সটাইলকে বেছে নিয়েছি। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে স্যার আপনার কাছে জানতে চাইবো স্যার, আপনার এই দীর্ঘ ক্যারিয়ারের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। এক্সপিরিয়েন্সটা আসলে আমরা যদি টেক্সটাইল সেক্টরে, যেমন আমি স্টুডেন্ট অবস্থায় আমি কিন্তু ক্যারিয়ার যখনই করি তখন আমাদের সাধারণত তখন দুইটা মেজর নেওয়া হতো। একটা মেজর হচ্ছে তার ভিতরে হার্ড দুইটা সাবজেক্ট ছিল, একটা হলো স্পিনিং যেটা আমরা ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং যেটা বলি, আর একটা হলো টেক্সটাইল কেমিস্ট্রি যেটা আমরা ওয়েট প্রসেসিং বলতেছি, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। আমি রেজাল্টের সুবিধার্থে না, আমার কাজের সুবিধার্থে যার কারণে আমি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এবং ওয়েট ইঞ্জিনিয়ারিং এর উপর আমার লক্ষ্য স্থির করি, এবং ওই সুবাদে আমি যখন ইন্টার্নি করি, ইন্টার্নির অবস্থায় আমি স্পিনিং এ ইন্টার্নি করি, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ। দেন আমি চুজ করি না আমি ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এ আসবো। ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি তখন ল্যাবকে বেছে নিই। ল্যাবের থেকেই অ্যাকচুয়ালি কাজটা শুরু হয়, ল্যাব থেকে শুরু করে প্রোডাকশন লেভেলে পর্যন্ত যায়। সেক্ষেত্রে আমি আগে ল্যাবে কাজ শুরু করি, তারপর ডাইং এ, তারপর আসছি আমি প্রিন্টিং এ। তো এখনো পর্যন্ত আল্লাহ মেহেরবানি প্রিন্টিং এ সুনামের সাথে আছি, এবং আশা রাখি যে কদিন বেঁচে আছি প্রিন্টিং এর সাথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনার এই দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। এখন স্যার আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে আপনি কিভাবে দেখছেন, বা ভবিষ্যতে এর ভবিষ্যৎটা কেমন হতে পারে বলে আপনি মনে করছেন। আমি এর আগেও বলেছি যে দোলনা থেকে কবর পর্যন্ত বস্ত্রের প্রয়োজন আছে। তার মানে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বস্ত্র থাকবে। সো এই বস্ত্রকে নিয়ে আমরা কাজ করতেছি। ইভেন দো আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে টেক্সটাইল সেক্টরের, এই শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটু যদি প্রসার ঘটে, এবং এটা যদি আরো একটু টেকনিক্যাল হয়, এবং সিলেবাসগুলো যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্রিক হয়, আমি মনে করি আমাদের টেক্সটাইল আরো ভালো করবে। আমরা যেমন এখন বস্ত্র সেক্টর আমরা বাংলাদেশ 3rd পজিশনে আছে। আপনারা যারা এখন নতুন প্রজন্ম আসতেছেন, আমি মনে করি আপনারা এটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে আমরা বিশ্বের দরবারে 1 নম্বর পজিশনে থাকার চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। এবং
শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, থিওরিটিক্যালির পাশাপাশি টেকনিক্যালটা যত বেশি আর্ন করা যায়, যত বেশি শেখা যায়, যত বেশি অভিজ্ঞতা গ্যাদার করা যায়, আশা করি টেক্সটাইল সেক্টরের ছেলেমেয়েরা আরো ভালো করবে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে স্যার আপনার কাছে প্রিন্টিং সম্পর্কে জানতে চাইবো। আসলে স্যার স্ক্রিন প্রিন্টিং এবং প্লেসমেন্ট স্ক্রিন প্রিন্টিং বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। প্রিন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে প্লেসমেন্ট শব্দের অর্থ কি? প্লেসমেন্ট শব্দটা হচ্ছে যে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট এরিয়া বা অ্যালোকেটেড এরিয়া যেটাকে বলে, যে আমার এই এরিয়াটাতে প্রিন্ট হবে, একটা মেজারমেন্ট থাকে, একটা ক্যালকুলেশন থাকে, একটা প্লেস থাকে, যে এই এরিয়াটাকে আমার প্রিন্ট করতে হবে। যার কারণে আমরা যেটা বিশেষ করে শেষ প্রিন্টের ক্ষেত্রে স্ক্রিনের মাধ্যমে যে প্রিন্টটা করি এটাকে প্লেসমেন্ট বলা হয় বা স্ক্রিন প্রিন্ট বলা হয়। আর একটা হচ্ছে আমাদের যে অল ওভার হচ্ছে ওভারঅলি কাপড়টাকে বিভিন্ন রঙে প্রিন্ট করাকে অল ওভার প্রিন্টিং বলে। তো অল ওভারের প্লেসমেন্টের মতো নির্দিষ্ট প্লেসে বা নির্দিষ্ট ইতে মেনশন করে না। অল ওভারটা হচ্ছে ওভারঅল কাপড়টাকে প্রিন্ট করা, আর শেষ প্রিন্ট হচ্ছে নির্দিষ্ট জায়গায় প্রিন্ট করা। ধন্যবাদ স্যার, কথাগুলো অত্যন্ত জীবন্ত ছিল। আমরা পাঠ্যপুস্তকে যেভাবে আসলে পড়েছি, আসলে সেই বিষয়টা থেকে আমরা মনে হয় কিছুটা বেরিয়ে আসতে পারছি। এখন স্যার আপনার কাছে জানতে চাইবো যে স্ক্রিন প্রিন্টিং এবং প্লেসমেন্ট স্ক্রিন প্রিন্টিং এর আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, দেখেন, একটা প্লেসমেন্ট প্রিন্টে যদি আমরা যাই, প্লেসমেন্ট প্রিন্টে গার্মেন্টস কাটিং হওয়ার পরে দিয়ে আমাদেরকে প্রিন্টটা করতে হয়। আর অল ওভারের ক্ষেত্রে গার্মেন্টস কাটিং এর আগে প্রিন্টটা করতে হয়। এখানে অল ওভারে যে জিনিসটা দরকার, অল ওভারে প্রিন্ট করলে আপনি যে কোনো জায়গা থেকে কাটিং করে আপনাকে গার্মেন্টস তৈরি করতে পারতেছেন। আর প্লেসমেন্ট প্রিন্টের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট জায়গায় প্রিন্ট কাটিং এর পরে প্রিন্ট করে তারপর গার্মেন্টসটা করতে হইতেছে। ধন্যবাদ স্যার। আসলে টেক্সটাইলে ক্যারিয়ার করার ক্ষেত্রে আপনার স্ক্রিন প্রিন্টিং বা প্রিন্টিং সেক্টরটা কেমন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যেটা, কোনো পেশা বা কোনো কাজ ছোট না। আমি কতটা গুরুত্ব সহকারে সেটাকে নিচ্ছি, আমি কতটা ওইটাকে আমার ওই কাজের প্রতি আমার ডিমান্ডটা কিরকম হবে। এভরি প্লেসে আমরা যদি ধরি, আমি হয়তো বা প্রিন্টিং এ আসছি বা প্রিন্টিং আমি মনোনিবেশ করছি এবং প্রিন্টিং এর উপর আমি আমার কার্যক্রম চালা যাওয়ার কারণে আজকে আমি এই লেভেলে আসছি। ঠিক শেষ প্রিন্টও কেউ না কেউ ভালো করতেছে, সেও শেষ প্রিন্টের ক্ষেত্রে যা ভালো করে, আমার কাজটাকে আমি কতটা গুরুত্ব সহকারে নিচ্ছি সেক্ষেত্রে কাজে বলে দিবে যে আমি কতটুকু পারদর্শী। তো আমাকে আগে আমার লক্ষ্য স্থির করতে হবে যে আমি যে কাজে যাই সেখানে আমাকে ফার্স্ট হতে হবে, সেই কাজ সেখানে আমাকে ভালো করতে হবে, সেই আলোকে আমার টেকনিক্যাল নলেজ গুলো গ্যাদার করতে হবে। দেন আমি যে অবস্থানে থাকি সাকসেস হতে পারবো। ধন্যবাদ স্যার। এক সময় তো স্যার এই প্রিন্টিংটা ছিল না, তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই প্রিন্টিং এর চাহিদাটা কেমন স্যার? এক সময় প্রিন্টিং শুরু হয় 80-র দশক থেকে। 80-র দশকে প্রিন্টিং এর যাত্রা শুরু। প্রিন্টিং তখন সামান্য মানে ডোমেস্টিক মার্কেটটাকে করতো। যখন প্রিন্টিংটা ডোমেস্টিক মার্কেটের গন্ডি পেরিয়ে আমরা এক্সপোর্টে যাই,
এরপরে 2000 বা 90 দশকের দিকে আমরা চলে যায় অল ওভার প্রিন্টিং, যেটা নিট প্রিন্টের ক্ষেত্রে। দেন অলমোস্ট এক সময় যেখানে 80% থেকে 90% অর্ডার ছিল সলিডের, সেক্ষেত্রে প্রিন্টিং এর অর্ডার ছিল 10 to 15%। বর্তমানে আমার ধারণা মতে প্রায় 50% প্রিন্টের অর্ডার হচ্ছে আর 50% সলিডের অর্ডার হচ্ছে। সো আমাদের প্রিন্টের সুনামের কারণে আমরা এই অবস্থানে আসতে পারছি। এবং বর্তমানে প্যাশনের ট্রেন্ডও কিছুটা চেঞ্জ হয়েছে। আগে সলিডের উপরে মানুষ ডিপেন্ড করতে, এখন মাল্টি কালার শার্ট পরা, মাল্টি কালার ড্রেস আপের জন্য, যার কারণে প্রিন্টিং এর ডিমান্ডটা বাড়ছে। জি স্যার, ধন্যবাদ স্যার। একজন শিক্ষার্থী যদি প্রিন্টিং এ ক্যারিয়ার করতে চায়, তাহলে শিক্ষা জীবন থেকে তার কি কি দক্ষতা বা গুণাবলী অর্জন করতে হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। আমি এর আগেও আপনাকে যেটা রিপিট করব সেটা হলো যে আসলে আমি যে কাজটা করব এই কাজটা নিয়ে আমাকে এগোতে হবে এবং এখানে আমার দক্ষতা বাড়াইতে হবে। আমাকে আমার কাজটা যদি আমি ওই টার্গেট নিয়ে আগাই, যেমন এক্সাম্পল স্বরূপ বলবো, আমি যখন টেক্সটাইলে পড়ালেখা করি তখন কিন্তু আমি আমাদের ইউটিউবের উপদেষ্টা শ্যামল স্যার, দত্ত স্যার, জয়নাল স্যার, দিলীপ স্যার, ওনাদের নাম শুনতাম। কারণ প্রিন্টিং প্রজন্মের দ্বারক বাহক ছিলেন ওনাদের যখন নাম শুনতাম তখন মনে হইতো যে আসলে আমাকে ওই লেভেলে যাইতে হবে। তার মানে তখন আমি প্রিন্টিং ক্যারিয়ারটাকে টার্গেট করি। সেই সুবাদে আমি আস্তে আস্তে ওনাদের কাজগুলা বা প্রিন্টিং এর কাজগুলা শেখার চেষ্টা করি, ডিজাইন থেকে শুরু করে ফ্যাব্রিকেশন, কালার মেশিং, এই থেকেই আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আজকাল এই পজিশনে আসছি। আমি শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রিন্টিং এর কাজে কিছুটা পরিশ্রম বেশি করা লাগে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কিছুটা, যেমন আমার ডিউটি আওয়ারের কখনো আমি চিন্তা করতাম না, বা বেতন নিয়ে আমি কখনো চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম শুরু থেকে আমি কাজটা শিখবো কিভাবে, কাজটা বুঝবো কিভাবে, কাজটা সম্পর্কে জানবো কিভাবে। ওই টার্গেট নিয়ে এগুলো আশা করি যে কোনো কাজে যাক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। এতক্ষণ আমরা আপনার কাছ থেকে জানলাম যে বাংলাদেশে প্রিন্টিং সেক্টর কিভাবে ডেভেলপ হয়েছে। তো দেশ ছাড়িয়ে দেশের বাহিরে বহির্বিশ্বে এই প্রিন্টিং কতটা যোগ উপযোগী বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি এর আগের প্রশ্নে বলছি প্রায় অলমোস্ট 50% এখন প্রিন্টের অর্ডার থাকে। বিশেষ করে আমি বলবো যেমন H&M, নেক্সট, যারা, এদের প্রায় 50% অর্ডার গুলাই এখন থাকতেছে, প্রিন্টে থাকতেছে। তো বহির্বিশ্বে আমাদের প্রিন্টের একটা চাহিদা আছে, যেমন কনভেনশনাল এবং ডিজিটাল দুইটারই ডিমান্ড আছে। আশা করি এটা অদূর ভবিষ্যতে আরো বাড়বে। সেক্ষেত্রে আমাদের প্রিন্টিং এর ফিউচার ভালো হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে স্যার আপনাকে অনুরোধ করব হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের প্রিন্টিং সেকশন সম্পর্কে যদি স্যার আমাদেরকে কিছু জানাতেন। হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলসে আমরা এখানে একটি মাল্টি প্রোডাক্ট ডেভেলপকারী প্রতিষ্ঠান।
এখানে আমরা R&D থেকে শুরু করে স্যাম্পলিং, ডিজাইনিং, এভরিথিং আমাদের ইন হাউস হয়। আমাদের এখানে ফ্ল্যাট বেড, রোটারি, ডিজিটাল, প্রিন্ট টাইপের যত ধরনের মেশিনের দরকার ওগুলো আমাদের আছে, এবং যত ধরনের কোয়ালিটি, যেমন রিঅ্যাক্টিভ, পিগমেন্ট, ডিসচার্জ, ডিসপার্স, ওয়েল, গ্লিটার, এভরি টাইপ অফ প্রিন্ট। এখানে ওশান ডাইং এ আমরা সাধারণত প্রিন্টিং এ হবে না এই ধরনের কি আমাদের ওশান ডাইং এ নাই। যে কোথাও থেকে হোক, যে কোথাও যদি না পারে অন্তত ওশান ডাইং পারবে, এই দৃঢ়তার সাথে আমরা কাজ করতেছি। এবং আমাদের যারা আছে খুবই দক্ষ। আমাদের এখানে যারা আছে পুরানা লোক, প্রায় আমাদের সেকশনে প্রায় 30 থেকে 35 বছর চাকরি করে এরকম লোক আছে। সাধারণত আমরা কাউকে সবাইকে সম্মানের সাথে আমরা এখানে রাখার চেষ্টা করি, এবং আমাদের প্রিন্টিং এর সুনাম লোকাল মার্কেট বলি আর এক্সপোর্ট মার্কেটে বলি, একটা সুনাম আছে আমাদের। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার তথ্যবহুল আলোচনার জন্য। এই পর্যায়ে স্যার আপনার কাছে জানতে চাইবো যে আমাদের প্রিন্টিং সেক্টরটা সর্বাধুনিক প্রযুক্তির সাথে কতটুকু পরিচিত, বা আমাদের ইন্ডাস্ট্রিগুলো এই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে কিনা? আমাদের যদিও প্রথম দিক থেকে আমাদের প্রিন্টিং এর যাত্রা শুরু হয় ডোমেস্টিক মার্কেট থেকে, সেখানে কিছু ডোমেস্টিক ক্ষেত্রে কিছুটা এলোমেলো থাকলেও আমরা যারা এখন এক্সপোর্টে যাচ্ছি, আমরা তথ্য প্রযুক্তি এবং টেকনোলজির দিক থেকে এখন আমরা এগিয়ে আছি। আমরা আমাদের আগে যে জিনিসটা ছিল, দেখেন আগে এক্সপোর্ট প্রিন্টিং মানে ফরেনার লাগবে। এখন এই ফরেনার থেকে আমরা অনেকটা সরে আসতে পারছি, কারণ আমাদের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের ভূমিকা ছিল, এবং তারা প্রিন্টিং এ অনেক ভূমিকা রাখার কারণে এখন আমাদের টেক্সটাইল শিল্পগুলো, প্রিন্টিং সেক্টরটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের লিডিং এ চলতেছে, এবং আমাদের টেকনিশিয়ানদের মাধ্যমে চলতেছে। আমরা বিদেশি নির্ভর কোনো এর উপরে এখন ডিপেন্ড করতেছি না। আমরা যে কোনো দেশে প্রিন্টিং এর তুলনায় আমরা নিজেদেরকে পরিচিত করতে পারি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। একজন ফ্রেশার যদি প্রিন্টিং সেক্টরে তার ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে তার কম্পিউটারে কোনো প্রশিক্ষণের দরকার, বা কম্পিউটারে কি কি দক্ষতা অর্জন করতে হবে বলে আপনি মনে করেন? আসলে এভরি স্টেজে এখন কম্পিউটার লাগতেছে। কম্পিউটার আমাদের প্রিন্টিং সেক্টরে কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ পার্ট। যেমন আমাদের ডিজাইনিং, আমাদের কালার মেসিং, আমাদের স্যাম্পলিং, এগুলো কিন্তু কম্পিউটারে যদি আমরা করি, কম্পিউটারের মাধ্যমে বা যার কারণে কম্পিউটার জ্ঞান থাকলে আগাইতে পারবে তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে স্যার একজন টেক্সটাইল পড়ুয়া শিক্ষার্থীর একাডেমিক পড়ার পাশাপাশি যে ইন্ডাস্ট্রি ভিজিটের যে বিষয়টা, এটা আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? আমি এক্সাম্পল একটা বলবো, যেমন আমরা যে কোনো জিনিসকে যদি চিন্তা করি, নিজের মনের ভিতরে যে কোনো জিনিস চিন্তা করলাম, কিন্তু এটা যদি বাস্তবে দেখি, বাস্তবে দেখলে হয় কি ওটার আউটপুটটা আমার চোখে ভাসে। কিন্তু এটা যতক্ষণ বুঝি বাস্তবে না দেখতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা
মনে করি যে আমাদের পরিপূর্ণতা হলো না। জি স্যার। যখন আমাদের একটা জিনিস আমরা প্র্যাকটিক্যাল করব, তার মানে আমরা টিচারদের কাছ থেকে শিখলাম, প্লাস আমরা এসে প্র্যাকটিক্যাল দেখলাম। এখন আমরা যদি মনে হয়, আমি এক্সাম্পল স্বরূপ যদি বলি যে ছেলে কখনো রোটারি প্রিন্ট কি, ডিজিটাল প্রিন্ট কি, ফ্ল্যাট বেড প্রিন্ট কি, মেশিন যদি না দেখে, প্র্যাকটিক্যালি যদি না দেখে, তাহলে কিন্তু সে বুঝবে না। জি স্যার। আমি শুধু তাকে বলে যাবো এটা রোটারি প্রিন্ট, এটা ফ্ল্যাট বেড প্রিন্ট, এটা ডিজিটাল, কিন্তু তার চোখে বাসবে না আসলে মেশিনটাকে। আর যখন সে রোটারি মেশিনটা দেখবে, ফ্ল্যাট বেড মেশিনটা দেখবে, ডিজিটাল মেশিনটা দেখবে, তখন সে চিন্তা করবে ডিজিটাল মেশিনটা এরকম, ডিজিটাল মেশিনে এই ধরনের কাজ হয়, রোটারি মেশিনটা এরকম, রোটারিতে এই ধরনের কাজ হয়, ফ্ল্যাট বেড মেশিনটা এরকম, ফ্ল্যাট বেড। তার মানে তখন সে টিচারদের লেকচারটা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে। ধন্যবাদ স্যার। আপনার বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে পুঁথিগত বিদ্যা মানুষের জীবনটাকে যতটুকু প্রভাবিত করে তার থেকে বেশি প্রভাবিত করে যদি শিক্ষাটা বাস্তবমুখী হয়। এই বাস্তবমুখী শিক্ষার জন্য অবশ্যই আমাদেরকে ইন্ডাস্ট্রি ভিজিট করতে হবে। অবশ্যই। তো স্যার, আমাদের বর্তমান প্রজন্মের কাছে একটা প্রচলিত কথা আছে, বিশেষ করে যারা টেক্সটাইল পড়া শিক্ষার্থী, তাদেরকে এরকম একটা কথা শোনানো হয় যে টেক্সটাইলে জব করতে হলে রেফারেন্সের প্রয়োজন, বা দেখা যাচ্ছে সিজিটা ম্যাটার করে না স্যার। তো স্যার, আপনার কাছে জানতে চাইবো আসলে বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সত্য? এটা কতটুকু সত্য আমি বলতে পারি না, তবে আমার কাছে এ পর্যন্ত আমি এই ধরনের কোনো রেফারেন্স পাই নাই। আরেকটা জিনিস হলো, ফ্রম দ্য বিগিনিং থেকে তো আমরা শুরু করছি, কই আমাদের তো রেফারেন্স লাগে নাই। আমি তো কোনো রেফারেন্সে এজ এ ডিজিএম হিসেবে আমি আনোয়ার গ্রুপে চাকরি নিয়েছি। রেফারেন্স কিরকম, যে হ্যাঁ সোর্সিং, এছাড়া যে লবিং যে জিনিসটা বলতেছেন, টেক্সটাইল সেক্টরে এখনো আছে কিনা এটা জানি না। কারণ হচ্ছে আমার টেকনোলজি আমাকে পরিচয় করে দিচ্ছে, আমার কাজ আমাকে মার্কেটের সাথে পরিচয় করে দিচ্ছে, আমার কাজ আমার বায়ারের সাথে পরিচয় করে দিচ্ছে, আমার কাজ আমাকে আমাদের সার্কেলে পরিচয় করে দিচ্ছে। যেমন আমরা যারা এওপি টিভির সাথে আছি, সবাই কিন্তু জানি কে ভালো কাজ করতেছি, কে খারাপ কাজ করতেছি, কে কতটুকু কাজ করতে পারতেছি, এগুলো কিন্তু আমাদের কোনো রেফারেন্স লাগে নাই। আমি একটা কাজ না পারলে আরেকজন পারতেছে, আমি তার কাছে থ্রো করতেছি, তার মানে ওই ফ্যাক্টরিতে হচ্ছে। আমি না পারলে আরেকজন পারতেছে, তার মানে ওই ফ্যাক্টরিতে হচ্ছে। তখন তো এখানে তার কোনো রেফারেন্স লাগতেছে না, আমি থ্রো করতেছি যে হোসেন ডাইঙ্গা হবে না, এটা সিলভার লাইনে হবে, জাবেদ জুবাইরে হবে, XYZ এক জায়গায় হবে, তাই না? এখানে তো রেফারেন্সের খুব একটা মনে হয় না আমার কাছে। তারপরও হ্যাঁ, এখানে যেটা আছে, হয়তো আমি আছি, আমার সাথে আরো আমি আমার 30 বছর ক্যারিয়ারে আমার সাথে তো অনেক ছেলে পেলে কাজ করছে। তো সাধারণত আমার কোথাও গ্যাপ হলে আমি নক করি ওদেরকে, বা ওদের রেফারেন্স একটা ছেলে আসে, বা কেউ বললো, বা আমাদের টিচাররা আছে, টিচাররা একটা রেফারেন্স করে যে আমার একটা ছাত্র পাঠাচ্ছি দেখো। তো এই ধরনের রেফারেন্স তো থাকতেই পারে, এটা তো হচ্ছে জবের পার্ট। আমি মনে করি এটাকে আমরা নেগেটিভ দেখার আমার মনে হয় না সুযোগ আছে। কারণ আমরা কেউ না কেউ, যেমন আপনারা আজকে হোসেন ডাইঙ্গে আসছেন, রেফারেন্সটা কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে আসছে, তার মানে আপনাকে একটা রেফারেন্স হোসেন ডাইঙ্গে আনছে, এই রেফারেন্সটা তো থাকবেই, রেফারেন্সটা তো থাকতে পারে। আর হোসেন ডাইঙ্গে আসলে আমি তো মনে করি আমাকে আপনারা হোসেন ডাইঙ্গে ঢোকার আগ পর্যন্ত আমার সাথে কোনো কমিউনিকেশন হয় নাই। তারপরও আসছেন, আমি সাধুবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে যতটুকু করার। আর আপনারা আমার কাছে আসছেন, এটা শুনে আমি আরো খুশি হলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছেলেরা আমার কাছে আসছে, সেই সুবাদে আপনার সাথে বসা। রেফারেন্স এটা আসলে এটা আমার মনে হয় না খুব একটা, এটা কেউ না কেউ বলতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে প্রিন্টিং সম্পর্কে এত কিছু শোনার পরে
আপনার কাছে স্যার আমার একটা ব্যক্তিগত প্রশ্ন থাকবে স্যার, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। এত কিছু শোনার পরে আমার নিজের মধ্যে একটা আগ্রহ হলো যে স্যার প্রিন্টিং এ স্যার আমার ক্যারিয়ার করা ঠিক হবে কিনা, বা আপনি আমাকে প্রিন্টিং এ ক্যারিয়ার করতে উৎসাহী করবেন কিনা স্যার, যদি স্যার এই বিষয়ে কিছু বলতেন। আমি উৎসাহী করি, আমি ম্যাক্সিমাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে উৎসাহী করি প্রিন্টিং এ জব করার জন্য। কারণ দেখেন, আজও কিন্তু বিদেশি টেকনিশিয়ানদের প্রভাব আমাদের দেশে আছে, বা বিদেশি টেকনিশিয়ান নির্ভর আমাদের দেশে কিছু শিল্প প্রতিষ্ঠান আছে। আমাদেরকে ওই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হবে। ওই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হলে আমাদেরকে স্ট্রং হতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদের জনবল লাগবে। সেই ক্ষেত্রে আমি সবসময় সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে আমি সাজেস্ট করি প্রিন্টিং এ আসার জন্য। কারণ হলো, দেখেন আমার জানা মতে আমাদের তেজগাঁ টেক্সটাইল ইউনিভার্সিটি আজকে যেটা, এটা 1976 সালে বিএসসি কোর্স চালু হয়। এর আগে এটা পাকিস্তান আমলে ছিল অ্যাজ এ টেক্সটাইল ইনস্টিটিউট। আর আমাদের যে 6টা প্রতিষ্ঠান আছে, পাবনা, দিনাজপুর, নোয়াখালী, বরিশাল, চিটাগং, টাঙ্গাইল, এই ইনস্টিটিউট গুলো ছিল উইভিং স্কুল হিসাবে বা বয়ন বিদ্যালয় হিসাবে। 1993 থেকে এই ইনস্টিটিউট গুলা ডিপ্লোমায় রূপান্তরিত হয় এবং সম্ভবত 94 বা 95 দিকে বা 96, আমার ঠিক এইটা খেয়াল নাই, ঢাকা বর্তমান তেজগাঁও টেক্সটাইল ইউনিভার্সিটি চলে যায় ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে, অ্যাজ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। অদ্যাবধি আমার মনে হয় প্রায় 35 থেকে 40 হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হয়েছেন। কিন্তু প্রিন্টিং এ খুব বেশি কি করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন? খুব নগণ্য, আমার মনে হয় 1% হবে না। এই যে টেক্সটাইল প্রিন্টিং এর মার্কেট, টেক্সটাইল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ গুলা পরিচালনা করার জন্য তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দরকার। অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রিন্টিং এর টেকনোলজি শিখা জানা এবং টেক্সটাইল প্রিন্টিং এ জব করা দরকার। এই শিল্পকে আরো ভালো কিছু করতে হলে, এই শিল্পকে আরো টেকনোলজির দিকে আগাইতে হলে আপনাদের মতো নতুন প্রজন্মরা অবশ্যই টেক্সটাইল প্রিন্টিং এ ঢুকবেন বলে আমি আশা রাখি। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। সেখানে আপনাদের মতো এক্সপার্টদের সম্পৃক্ততা, আন্তরিকতা, ভালোবাসা একান্ত কাম্য। স্যার, এই মানব শিক্ষার্থীদের এই দক্ষতা উন্নয়নে স্যার আপনি কিভাবে ভূমিকা রাখবেন বলে মনে করেন? আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে দীর্ঘদিন সাথে জড়িত। আমাদের এই টেক্সটাইল সেক্টরে বেশ কয়েকটি সংগঠন আছে। বুটেক্স কেন্দ্রিক আইটিইটি এবং আদার্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক এটিইটি এবং প্রিন্টিং কেন্দ্রিক ইউপিটিভি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আরেকটি প্রাণের সংগঠন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা পারস্পরিকভাবে শিক্ষক থেকে শুরু করে শিক্ষক, ছাত্র, টেকনিশিয়ান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র যারা আছেন সবাইকে একই প্ল্যাটফর্মে আনার জন্য, একই পরিসরে, একই এতে সবাই সবার সুখ দুঃখ
আনন্দ বেদনা শেয়ার করার জন্য আমাদের এই প্রয়াস। আশা রাখি এটা অব্যাহত থাকবে। আমাদের ডোর অলওয়েজ উন্মুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে হেল্প করার জন্য। আমার জানা মতে যারা আমরা টেক্সটাইল সেক্টরের সাথে জব করতেছি সবাই যে যেই প্রতিষ্ঠান থেকে আসি না কেন, একজন টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রদেরকে হেল্প করার জন্য সবাই সবার অ্যাঙ্গেলে চেষ্টা করেন। ব্যতিক্রম কিছুটা থাকতে পারে, এটা স্বাভাবিক, কারণ আমরা যারা জব করি, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা কর্ণধার আছি বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা লিডিং দিচ্ছি, তাদেরও কিছু টেকনিক্যাল বা কিছু লিমিটেশন থাকে। অনেক সময় জবের খাতিরে বা জবের লিমিটেশনের কারণে অনেক কিছু করার ইচ্ছা থাকলো আমরা সেভাবে যেভাবে সহায়তা করলে টেক্সটাইল ইউনিভার্সিটির ছাত্ররা আরো উপকৃত হবে, হয়তো আমরা সেভাবে করতে পারি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা বা অপারগতা। তারপরও আমার জানা মতে আমরা যারা আছি সবাই চেষ্টা করি যে আমাদের পরবর্তী যারা আসতেছে তাদেরকে কিভাবে ভালো করা যায়, তাদেরকে কিভাবে ভালো অবস্থান দেওয়া যায়, তাদেরকে কিভাবে ভালো গাইডলাইন দেওয়া যায়। আশা করি এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আলোচনার প্রায় শেষ পর্বে চলে আসছি। এই পর্যায়ে স্যার আপনার কাছে সর্বশেষ একটা কোশ্চেন, সেটা হলো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে যারা সম্পৃক্ত শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে যদি স্যার আপনি দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য রাখতেন। ধন্যবাদ। আসলে আমি বলবো আপনারা যারা এখন পড়ালেখা করে আসতেছেন আপনারা খুবই সৌভাগ্যবান। এই কারণে বলবো, আমি যখন 93-তে টেক্সটাইলে ভর্তি হই তখন আমার ইনস্টিটিউটের টিচারের সংখ্যা ছিল খুব কম, নগণ্য। পাঠ্যপুস্তক বই এগুলা খুব একটা আমরা বেশি পাইতাম না। আমার একটা এক্সাম্পল স্বরূপ একটা কথা বলবো, সেটা হলো তখনকার আমাদের ফ্যাব্রিক ম্যানুফ্যাকচার, এটা এখন যেটা ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, এটা ইন্ডিয়ান এক রাইটার যেমন ডিকে সানাই তখনকার দিনের এটা 94-এর ঘটনা। একটা বই আমাকে কিনতে হয়েছে কত, 3700 টাকা দিয়ে। ডিকে সানাইয়ের একটা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং বই আমাকে কিনতে হয়েছে 3700 টাকা দিয়ে। তো আমি যখন ওই বই নিয়ে গেছি আমার হোস্টেলে, মানে আমি তখন ঢাকায় আসছি, আমি তাও এটা অ্যাভেলেবল ছিল না। এটা নিউ মার্কেটের একটা বুক সেন্টারের থেকে কালেক্ট করছি। তো তখনকার দিনে আপনি বুঝেন আমরা তাহলে কতটা কষ্ট করে পড়ালেখা করতে হয়েছে। আর এখন ইভেন তো যখন জব থেকে বের হয়ে আসছি তখন কিন্তু এরকম আগেই টেক্সটাইল সম্পর্কে জানা, টেক্সটাইল সম্পর্কে বোঝা বা টেক্সটাইল সম্পর্কে একটু গাইডলাইন দেওয়া বা টেক্সটাইলের কোন দিকে গেলে আমি ভালো করতে পারবো, এই ধরনের খুব একটা গাইডলাইন আমরা পাই নাই। এখন আল্লাহর মেহেরবানি সকল ইনস্টিটিউটে বা সকল শিল্প প্রতিষ্ঠানে গেলে আপনি কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাবেন। আপনি একটা হেল্প হ্যান্ড পাচ্ছেন। আমরা যখন শুরু করছি তখন কিন্তু আমরা কোনো হেল্প হ্যান্ড পাই নাই। তারপর মধ্যে দিয়ে আমরা কাজ করতে হয়েছে, প্রতিকূলতার সাথে যুদ্ধ করে আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে। যেমনি ভাবে শিল্প ডেভেলপে, নিজের ডেভেলপে, টেকনোলজি ডেভেলপে, দেশের উন্নয়নে। আশা রাখি আপনারা এই টেকনোলজি গুলা যেমন আর্নিং করতে হবে আগে থেকে, কোনো না কোনো প্রতিষ্ঠানে গেলে একটা হেল্প পাচ্ছেন বা ওই প্রতিষ্ঠান কিছু না কিছু গাইডলাইন দিচ্ছে বা কোনো না কোনো স্যারের মাধ্যমে আপনাদের যোগাযোগ হচ্ছে, যেটা আমাদের সময় ছিল না। তো এই জন্য আমি বলবো যে নিজেরা পড়ার পাশাপাশি টেকনোলজি সম্পর্কে নলেজ গ্যাদার করা অতীব জরুরি। কারণ প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দুই জিনিস, এটা মাথায় রাখতে হবে। টেকনোলজি যতক্ষণ পর্যন্ত
আপনার নলেজ আপনার ইতে আসবে না, আয়ত্তে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল হবেন। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল হলেই আপনার টেকনোলজিটা আপনার ভিতরে আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর তথ্যবহুল আলোচনা করার জন্য। প্রথমে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ করে দেওয়ার জন্য। আশা রাখছি পরবর্তী কোনো সময়ে ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা হবে। এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা এই স্যারের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারছেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ, যারা অক্লান্ত পরিশ্রম করে স্টুডেন্ট টিচারদের সমন্বয়ে বিভিন্ন টেকনোলজিস্টের কাছে গিয়ে গিয়ে টেকনোলজি আর্ন করে বিভিন্ন ছাত্রছাত্রীদের উপকারার্থে কাজ করতেছেন, শিক্ষার্থে কাজ করতেছেন। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের এই প্রয়াস অব্যাহত রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা এটার সাথে আপনারা জড়িত আছেন। এতে দেশ উপকৃত হচ্ছে, ছাত্ররা উপকৃত হচ্ছে, জাতি উপকৃত হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।